সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি দ্বিতীয় অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়টির আমি 4টি লেকচার সম্পন্ন করেছি। আমরা আজকে 5 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, মোবাইল যোগাযোগ। এই দুইটি টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনা হতে আমরা যা শিখব তা হলো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কি, এরপরে হটস্পট কি, হটস্পট সম্পর্কে আমরা শিখব। ব্লুটুথ কি, ব্লুটুথ কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো। ওয়াইফাই কি, ওয়াইফাই কি ধরনের সুযোগ সুবিধা আমাদের দিয়ে থাকে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। এরপরে ওয়াইম্যাক্স কি ধরনের সুযোগ সুবিধা আমাদের দিয়ে থাকে, সেগুলো আমরা জানতে পারবো। মোবাইল যোগাযোগ কি, এরপরে আমরা জানতে পারবো সেল কি, সেলুলার নেটওয়ার্ক কিভাবে কার্যক্রম সম্পন্ন করে, কিভাবে কল এস্টাবলিশ হয়, সেই বিষয়গুলো আজকে আমরা জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অপটিক্যাল ফাইবার কেবল এবং ওয়্যারলেস মিডিয়াম, অর্থাৎ তারবিহীন মাধ্যমের আমরা 3টা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। 1 নম্বরে ছিল রেডিও ওয়েভ, 2 নম্বরে ছিল মাইক্রোওয়েভ, 3 নম্বরে হলো ইনফ্রারেড। এই 3টা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। তো গত পর্বের আলোচনা হতে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে যাওয়ার কথা ছিল, সময় স্বল্পতার জন্য দিতে পারি নাই। আজকে তোমরা এই হোমওয়ার্কগুলো করে রাখবে। যেমন 1 নম্বরে অপটিক্যাল ফাইবার কেবল কি, কোর কি, মাইক্রোওয়েভ কি, ইনফ্রারেড কি। অনুধাবনমূলক প্রশ্ন, কোন কেবলে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয় ব্যাখ্যা করো। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয় ব্যাখ্যা করো। আমরা এই 2টা কোশ্চিনের আলোকে আমরা বলতে পারি, যেমন অপটিক্যাল ফাইবার কেবলের কথা। অপটিক্যাল ফাইবার কেবল কি করে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে। আর অপটিক্যাল ফাইবার কেবলের মধ্যে দিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজে লাগিয়ে কি করে, এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সমিট করে। এরপরে আমরা মুখোমুখি টাওয়ার স্থাপন টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভকে বুঝাই ব্যাখ্যা করো। এরপরে রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভের মধ্যে তুলনা করো, অর্থাৎ রেডিও ওয়েভ ও মাইক্রোওয়েভের মধ্যে কি কি ডিফারেন্ট রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করতে হবে। আজকে আমরা একটা সৃজনশীল কোশ্চেন দেখব, অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যমের উপরে একটা সৃজনশীল কোশ্চেন। যারা আমার সঙ্গে আছো তারা স্লাইডটি পড়ো, যে উদ্দীপকটি দেওয়া আছে উদ্দীপকটি পড়ো। উদ্দীপকটি দেওয়া আছে আইসিটি নির্ভর জ্ঞান ও প্রযুক্তি মানুষকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। আরিফ আইসিটি বিষয়ে পড়াশোনা করে এমন একটি যোগাযোগ মাধ্যম সম্পর্কে জানতে পারল যেখানে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়। তবে এই মাধ্যমে ডেটা বাঁকা পথে চলাচল করতে পারে না, বিধায় উঁচু ভবনের উপর টাওয়ার বসানোর প্রয়োজন হয়, যার ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে এর সম্মিলিত ঘটানো হয়, যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করেছে। আচ্ছা, তাহলে দেখো এই উদ্দীপকের আলোকে কিছু কোশ্চেন আমরা দেখব। ইনফ্রারেড কি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জের ফ্রিকোয়েন্সিকে ইনফ্রারেড বলে।
ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন, ব্যাখ্যা করো। ওয়াকি টকিতে যুগপৎ কথা বলা যায় না এটা আমরা জানি, কারণ ওয়াকি টকি হলো হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এই কারণে আসলে ওয়াকি টকিতে একই সাথে প্রেরক এবং প্রাপক ডেটা আদান প্রদান করতে পারে না। উদ্দীপকের প্রথম মাধ্যমটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উদ্দীপকটি পড়ে একটু যদি চিন্তা করো তাহলে দেখবা যে প্রথম মাধ্যমটি আসলে কি ধরনের মাধ্যমকে নির্দেশ করছে। দেখো, প্রথম মাধ্যমে যেটা বলা হয়েছে যে শব্দের পাশাপাশি চলমান ছবিও পাঠানো যায়, তবে এই মাধ্যমে ডেটা বাঁকা পথে চলাচল করতে পারে না। তো আমরা বাঁকা পথে ডেটা চলাচল করে না, অর্থাৎ লাইন অফ সাইটে ডেটা চলাচল করে যে মাধ্যমটি, সেই মাধ্যমটি ছিল হলো কি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ এর ক্ষেত্রে ডেটা লাইন অফ সাইটে, অর্থাৎ যে অ্যান্টেনাগুলো থাকে লাইন অফ সাইটের ক্ষেত্রে প্রেরক স্থানে এবং প্রাপক স্থানে সেই অ্যান্টেনাগুলো মুখোমুখি অর্থাৎ লাইন অফ সাইটে স্থাপন করা থাকে, যার ফলে তারা মুখোমুখি বা লাইন অফ সাইটে ডেটা আদান প্রদান করে থাকে। কাজেই তোমাকে এই কোশ্চেনের আলোকে মাইক্রোওয়েভ সম্পর্কে আলোচনা করতে হবে। মাইক্রোওয়েভে কত ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, এর ইন্টারফারেন্সটা কেমন, তারপরে এর কার্যক্রমটা কেমন, এই বিষয়গুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। এরপরে দেখো ঘ নম্বর একটা কোশ্চেন, যে দ্বিতীয় মাধ্যম অপেক্ষাকৃত সুবিধাজনক, ব্যাখ্যা করো। তাহলে দেখো এই উদ্দীপকে কয়টি মাধ্যম সম্পর্কে আলোচনা করা আছে সেটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথম মাধ্যমে দেখলাম যে বাঁকা পথে ডেটা চলাচল করতে পারে না, আর যার ফ্রিকোয়েন্সি হলো 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। এটা আমরা জানি যে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি ছিল কত, 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জের মধ্যে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে উদ্দীপকে যে সেন্টেন্সটা দেওয়া আছে তা হলো যে পরবর্তীতে নতুন উদ্ভাবিত একটি প্রযুক্তির সাথে সম্মিলিত ঘটানো হয় যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশকে অন্য মহাদেশের সাথে যুক্ত করেছে। আমরা অপটিক্যাল ফাইবার কেবলের কথা এখানে বলা হয়েছে। আমরা কিভাবে বুঝলাম? আমরা গত ক্লাসে বলেছিলাম যে অপটিক্যাল ফাইবারকে কেবলকে সাবমেরিন কেবল বলা হয়, কারণ এই অপটিক্যাল ফাইবার হলো সমুদ্রের তলদেশ দিয়ে আসলে তলদেশের মাধ্যমে বা স্থাপন করার মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে দেশকে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এখানে আসলে দ্বিতীয় মাধ্যমটি সম্পর্কে বোঝানো হয়েছে অপটিক্যাল ফাইবার কেবল। আর তোমরা জানো যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন অপটিক্যাল ফাইবার ব্যবহারের ফলে ডেটা ট্রান্সমিশন লস কম হয়, ইন্টারফারেন্সটা কম হয়, তারপরে ডেটা ট্রান্সমিশন স্পিডটা অনেক বেশি হয়, একই সাথে অনেক ডেটা পাঠানো যায়, অপটিক্যাল ফাইবার কেবলের ব্যান্ডউইথ অনেক বেশি ইত্যাদি সুযোগ সুবিধার কারণে আসলে আমরা অপটিক্যাল ফাইবার কেবলটা আমরা ব্যবহার করে থাকি নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে। তাহলে এই সৃজনশীল কোশ্চেনটা যদি আসে তাহলে তোমরা আশা করি সকলেই অ্যান্সার করতে পারবে। তো আজকে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো ফার্স্ট আমরা দেখব হলো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কি? তোমরা অলরেডি এই টার্মগুলোর সঙ্গে পরিচিত হয়েছো, যেমন ওয়্যারলেস। ওয়্যারলেস হলো তারবিহীন, ইন্টারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্কস, অ্যাক্সেস পয়েন্ট। তো অ্যাক্সেস পয়েন্ট শব্দের অর্থ কি? অ্যাক্সেস পয়েন্ট শব্দের অর্থ হলো প্রবেশদ্বার। তাহলে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা কি? ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা হলো এক ধরনের তারবিহীন ডিভাইস যা কি করে, কোনো ডিভাইসকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার সুযোগ প্রদান করে থাকে। অর্থাৎ ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যায়, এরকম ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যায়। এ ধরনের ডিভাইসটাকে আমরা বলছি ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস
পয়েন্ট। যেমন দেখো, আমরা চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হলো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, এবং এইটার সাহায্যে আমরা কি করতে পারি, বিভিন্ন ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি। আচ্ছা, যেমন আমরা প্র্যাকটিক্যালি একটা কথা বলতে পারি, ব্লুটুথ একটা প্রযুক্তি। এই প্রযুক্তিটা ব্যবহার করে আমরা কি করি, এক বা একাধিক ডিভাইসকে আমরা কানেক্ট করে বিভিন্ন ধরনের ডেটা আমরা আদান প্রদান করে থাকি। কাজেই এইটা এই ওয়্যারলেস ইন্টারনেট পয়েন্টের একটা প্রযুক্তি। তো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা তাহলে কি? ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট হলো নেটওয়ার্কিং ডিভাইস, যা কি করে ওয়াইফাই ডিভাইসগুলোকে তারযুক্ত নেটওয়ার্কের সাথে সংযোগ করার অনুমতি দেয়। এটার সাহায্যে, অর্থাৎ ওয়্যারলেস ইন্টারনেট পয়েন্টের কাজটা হলো তারবিহীন ক্লায়েন্ট ডিভাইস এবং তারযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সংযোগ রক্ষা করে। তারবিহীন ক্লায়েন্ট ডিভাইস, ক্লায়েন্ট টার্মটার সঙ্গে হয়তো তোমরা নতুন পরিচিত হচ্ছ। ক্লায়েন্ট শব্দের অর্থ হলো গ্রাহক, অর্থাৎ আমরা যে সকল মোবাইল ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস করে থাকি, সেই সকল মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বা পিডিএ বা ট্যাবগুলোকে বলা হয় ক্লায়েন্ট। তাহলে আমরা কি করি, যে সকল ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, পিডিএ ইত্যাদি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কি করি, ওয়েবসাইটগুলো ব্রাউজ করি অথবা কোনো না কোনো সার্ভারের সাথে সংযুক্ত হই, সেই সকল ডিভাইসগুলোকে আমরা বলি হলো ক্লায়েন্ট। তাহলে আরেকটা টার্ম আসলো কি, সার্ভার। সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েবসাইট যে কম্পিউটারে সংরক্ষণ করা থাকে সেই কম্পিউটারটাকে বলা হয় সার্ভার, আর যে কম্পিউটার ব্যবহার করে আমরা ওই ওয়েবসাইটটা ব্রাউজ করি তাকে বলা হয় ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্টের কাজ হলো ডেটা অ্যাক্সেস করা, আর সার্ভারের কাজ হলো ডেটা সংরক্ষণ করা এবং পাশাপাশি কি করা, ডেটা প্রোভাইড করা। কার কাছে প্রোভাইড করা? ক্লায়েন্ট কম্পিউটারের কাছে। তাহলে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা কি করে, এই সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলোকে ইন্টারনেটের সাথে সংযোগ করার একটা সুবিধা প্রদান করে থাকে বা অনুমতি দিয়ে থাকে। এরপরে তারযুক্ত লোকাল নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ রক্ষা করার ক্ষেত্রেও ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে আমরা দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দেখতে পাই। এক নম্বরে হলো হটস্পট, দুই নম্বরে হলো মোবাইল নেটওয়ার্ক। হটস্পট, আচ্ছা আমরা এটা বিস্তারিত শিখব, তবে সংক্ষেপে বলে রাখি, হটস্পট ব্যবহার করে আমরা কি করতে পারি, বিভিন্ন পরিবহনযোগ্য ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি তা হলো ইন্টারনেট ব্যবহার করতে পারি এবং পাশাপাশি কথোপকথন করতে পারি। তাহলে হটস্পট ব্যবহার করে শুধুমাত্র ডেটা অ্যাক্সেস করা যায়। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা অ্যাক্সেসের পাশাপাশি কথোপকথন করা যায়। মনে হয় বিষয়টি ক্লিয়ার হলে না, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশে বিভিন্ন ধরনের মোবাইল নেটওয়ার্ক রয়েছে বা ইন্টারনেট বা কোম্পানি রয়েছে, যেমন জিপি, তারপরে বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, রবি, সিটিসেল, এই অপারেটরগুলো রয়েছে। আচ্ছা, তো বাংলাদেশের প্রেক্ষাপটে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে এই সমস্ত প্রতিষ্ঠান, এবং এই আমরা
নেটওয়ার্কগুলো ব্যবহার করে, যেমন জিপি, এয়ারটেল, রবি, এই সমস্ত নেটওয়ার্কগুলো ব্যবহার করে আমরা বর্তমানে কি করে থাকি, বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন কমিউনিকেশন করে থাকি। তারপরে আমরা বিভিন্ন ডেটা অ্যাক্সেস করে থাকি, ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, ইত্যাদি কাজগুলো আমরা করে থাকি। এই মোবাইল নেটওয়ার্কটা ব্যবহার করার জন্য আসলে দুই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়। একটা হলো জিএসএম, আরেকটি হলো সিডিএমএ। জিএসএম, আরেকটি হলো সিডিএমএ। এই দুইটা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে কি করা হয়, মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করা হয়। তো জিএসএম এর পূর্ণরূপ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। গ্লোবাল সিস্টেম, আচ্ছা, জিএসএম বাংলাদেশে যে কোম্পানিগুলো ব্যবহার করে থাকে জিএসএম প্রযুক্তি, তা হলো যেমন জিপি, গ্রামীণ ফোন, তারপরে হলো বাংলা লিংক, তারপরে হলো রবি, তারপরে হলো এয়ারটেল, তারপরে হলো টেলিটক। এই সমস্ত কোম্পানিগুলো জিএসএম টেকনোলজিটা ব্যবহার করে থাকে। এরপরে রয়েছে কি সিডিএমএ। এটার পূর্ণরূপ হলো কোড, সিতে হলো কোড, ডিতে হলো ডিভিশন, এম হলো মাল্টিপল, এতে হলো অ্যাক্সেস। তাহলে সিডিএম হলো কোড ডিভিশন, মাল্টিপল, অ্যাক্সেস। তো সিডিএমএ টেকনোলজি ইউজ করা হলো সিটিসেল। একটা সময় বাংলাদেশে অনেক ব্যবহার করা হতো। তো এই একটাই কোম্পানি ইউজ করতো সিডিএমএ টেকনোলজি, বাকি সব কোম্পানি ব্যবহার করে হলো জিএসএম টেকনোলজি। দুইটা টেকনোলজির মধ্যেই কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে মোবাইল নেটওয়ার্ক প্রোভাইড করা হয় এই দুইটা টেকনোলজির সাহায্যে বাংলাদেশে, তা হলো কি জিএসএম আর হলো সিডিএমএ। তাহলে হটস্পট এবং মোবাইল নেটওয়ার্কের মধ্যে প্রধান যে পার্থক্য, তা হলো যে হটস্পট নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা অ্যাক্সেস করা যায়, আর মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা অ্যাক্সেসের পাশাপাশি কথোপকথন করা যায়। তো চলো আমরা হটস্পট সম্পর্কে একটু ডিটেলস দেখে নিই। তাহলে হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা কি করে মোবাইল, কম্পিউটার, নোটবুক বা ল্যাপটপ, স্মার্টফোন, পিডিএ, ট্যাব ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই হটস্পট ব্যবহার করে থাকো। অনেক সময় তোমরা পাশাপাশি 2জন বা 3জন বন্ধু বসে আছো, অথবা ঘোরাঘুরি করতেছো। এই মতো অবস্থায় কারো ফোনে যদি এমবি না থাকে, মানে ইন্টারনেট না থাকে, এবং তোমার অপর বন্ধুর ফোনে যদি ইন্টারনেট থাকে, তাহলে তুমি কিন্তু বলো যে বন্ধু তোমার হটস্পটটা একটু অন করো, আমি ইন্টারনেট ইউজ করব। এই যে দেখো, তাহলে হটস্পটটা কি করে, তখন অন করলে তোমার মোবাইলটা কি হয়, ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়। তাহলে এই যে হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, অর্থাৎ তারবিহীন নেটওয়ার্ক। তোমার মোবাইলটা যে ইন্টারনেটের সাথে কানেক্টেড করলে এক্ষেত্রে কোনো তারের ব্যবহার করো নাই। তাই বলতেছি হলো হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা কি করে এই যে মোবাইল ফোন, বা সেটা কম্পিউটারও হতে পারে, নোটবুকও হতে পারে, ল্যাপটপ হতে পারে, স্মার্টফোন হতে পারে, পিডিএ, ট্যাব ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করতে পারে। তোমরা মোবাইলে এক ধরনের সিম্বল দেখে থাকো, যেমন স্লাইডে যে চিত্রটি দেখছো, মোবাইলে এই ধরনের একটা প্রতীক বা সংকেত দেওয়া থাকে। এই প্রতীক বা সংকেতটি হলো হটস্পটকে নির্দেশ করে। বর্তমানে খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত 3টি হটস্পট প্রযুক্তি রয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো ব্লুটুথ, 2 নম্বরে হলো ওয়াইফাই, 3 নম্বরে হলো ওয়াইম্যাক্স। এই 3টা প্রযুক্তি বর্তমানে খুবই ব্যবহার করা হয়ে থাকে, এবং আমরা প্রতিনিয়ত 3টা প্রযুক্তি ব্যবহার করে থাকি। প্রথমে আমরা ব্লুটুথ সম্পর্কে জানব।
তো দেখো ব্লুটুথ, তো ব্লুটুথ আসলে কি দেখো, তো ব্লুটুথ যদি আমি এভাবে সংক্ষেপে বলি যে ব্লুটুথ হলো এক ধরনের প্রযুক্তি যা কি করে খুব স্বল্প দূরত্বের মধ্যে, অর্থাৎ সেটা হতে পারে 3 থেকে 100 মিটার এর মধ্যে কি করে 2 বা ততোধিক ডিভাইসকে কি করে ইন্টারনেটের সাথে মানে নেটওয়ার্কভুক্ত করে, নেটওয়ার্কভুক্ত করে তারপরে দুইটি মোবাইলের মধ্যে বা দুটি ডিভাইসের মধ্যে, সেটা কম্পিউটারে হতে ল্যাপটপও হতে পারে, তাহলে দুটি ডিভাইসের মধ্যে বিভিন্ন ধরনের ফাইল হতে পারে, যেমন ছবি হতে পারে, তারপরে একটা ভিডিও ফাইল হতে পারে, অডিও ফাইল হতে পারে ইত্যাদিগুলো কি করা হয় আদান বা প্রদান করা হয়। এই ধরনের একটা প্রযুক্তি হলো ব্লুটুথ। আচ্ছা, এই ব্লুটুথ আবিষ্কার করেছে টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন 1994 সালে ব্লুটুথ আবিষ্কার করেন। এইটা আবিষ্কার করেছেন ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ, অর্থাৎ এই ব্লুটুথটা আবিষ্কার করেছেন ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ। এই হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারেই এই প্রযুক্তিটার নাম দেওয়া হয়েছে কি ব্লুটুথ। তাহলে ব্লুটুথ হলো এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। তাহলে তোমরা প্রতিনিয়তই এই টেকনোলজি ব্যবহার করে থাকো। আর ব্লুটুথের এই যে সিম্বল, এইটা তোমরা তোমাদের মোবাইল ফোনগুলোতেই এই সিম্বলটা রয়েছে, এছাড়া আরও কয়েকটি সিম্বল রয়েছে যেগুলো ব্লুটুথের প্রযুক্তির সংকেত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ব্লুটুথ কি? ব্লুটুথ হলো এমন একটা পদ্ধতি যার সাহায্যে কি করা হয় স্বল্প দূরত্বে, সেই দূরত্বটা হতে পারে 3 থেকে 100 মিটারের মধ্যে, তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে। তো ব্লুটুথ একটি প্যান প্রযুক্তি, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ব্লুটুথ টেকনোলজিতে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে সেই নেটওয়ার্কটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি 3 মিটার থেকে 100 মিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে পারে। এই দূরত্বের যদি আমরা বেশি হয়ে যাই তাহলে কিন্তু দুটি ডিভাইসকে আর ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করা যাবে না। আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সি হলো 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে। তাহলে ব্লুটুথ প্রযুক্তি কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? 2.4, ঠিক আছে। আচ্ছা, 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এর অর্থ আসলে এটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি। এর অর্থ কিন্তু এরকম না যে ব্লুটুথের স্পিড 2.4 গিগাহার্টজ, ব্লুটুথের স্পিড আলাদা, এটা ব্লুটুথের ভার্সন অনুযায়ী ভ্যারি করে। যেমন 1.2 ভার্সন, এটা সাপোর্ট করে হলো 1 MB, তারপরে হলো 2.0 ভার্সন, এটা হলো করে হলো 2 মেগাবিট পার সেকেন্ড। ব্লুটুথ 3.0 ভার্সন, এটা সাপোর্ট করে হলো 24 মেগাবিট পার সেকেন্ড। আর ব্লুটুথ 4.0 ভার্সনটা সাপোর্ট করে হলো 24 মেগাবিট পার সেকেন্ড। তাহলে 2.4টা কি? তাহলে 2.4 হলো একটা ব্যান্ড, যে ব্যান্ডে কি করে ব্লুটুথ প্রযুক্তি আসলে বিভিন্ন সিগন্যাল প্রেরণ করে থাকে। বা তাহলে দেখো, আমরা একটু বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ব্লুটুথ তাহলে 2.4 ব্যান্ডে কাজ করে, তাহলে এর ব্যান্ড কত? এর ব্যান্ড হলো 2.4 গিগাহার্টজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় নিশ্চয়ই অবহিত আছো যে এই যে
প্রতিনিয়ত বাতাসে হাজার হাজার সিগন্যাল কি হচ্ছে, ঘোরাফেরা করছে বা জেনারেট করা আছে। তাহলে এই যে সিগন্যালগুলো পৃথক পৃথক ভাবে আলাদাভাবে কিন্তু আসলে সেন্ড করা আছে এবং আলাদা আলাদাভাবে আমরা এগুলো রিসিভ করে থাকি। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশের যে এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ডেটা ব্রডকাস্ট করা আছে। যেমন আমরা যদি রেডিওর কথা বলি, রেডিও যে বিভিন্ন ধরনের চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর বিভিন্ন ধরনের ডেটা কিন্তু এই বাতাসে বা এয়ারে ছড়িয়ে দেওয়া আছে। যেমন রেডিও পর্দা 99.2 মেগাহার্টজে ট্রান্সমিট করে। তারপরে বাংলাদেশের অন্যান্য যেমন 90.4 রেডিও ফুর্তি, যে এটা মনে করো যে এই ব্যান্ডে ডেটা ট্রান্সমিট করে। তারপরে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলগুলো রয়েছে, সেই টিভি চ্যানেলে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো তারা প্রচার করে থাকে, তারাও কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যান্ড ইউজ করে থাকে। যেমন মনে করো যে এটিএন টিভি বা সময় টিভি, এই যে বিভিন্ন ধরনের চ্যানেলগুলো রয়েছে, চ্যানেলগুলো বিভিন্ন ব্যান্ডে ডেটাগুলো ট্রান্সমিট করে থাকে। আমরা যে ডেটাটা রিসিভ করি, আমরা কি করি, ওই ব্যান্ডটাতে নিয়ে গেলে আমরা ওই এয়ার থেকে ডেটাটা রিসিভ করতে পারি, অন্য ডেটাগুলো রিসিভ হয় না। যেমন সিম্পল করে যদি বলি, তোমরা যখন রেডিও শোনো, সাপোজ তুমি রেডিও পর্দা শুনবা, তাহলে তুমি কি করো, 99.2 মেগাহার্টজে রেডিওটাকে টিউন করো, তাহলে তুমি ওই রেঞ্জে ডেটাটা কি করো, শুনতে পাও। যখন 99.2 মেগাহার্টজ থেকে অন্য মেগাহার্টজে যাও, তখন কিন্তু রেডিও পর্দার অনুষ্ঠানটা আর কি হয় না, রিসিভ হয় না, বা অনুষ্ঠানটা তুমি আর শুনতে পাও না। তাহলে এইটাকে আমরা বলতেছি আসলে ব্যান্ড। অর্থাৎ এই যে রেডিও পর্দা, তারা 99.2 মেগাহার্টজ ব্যান্ড ব্যবহার করে তারা অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এই যে বিভিন্ন ধরনের সিগন্যাল কি করে, বিভিন্ন ধরনের যে ব্যান্ডগুলো, এইটা নির্ধারণ করে কে, এইটা নির্ধারণ করার জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো স্ট্যান্ডার্ড মানগুলো বিভিন্ন প্রযুক্তির ক্ষেত্রে তারা দিয়ে থাকে। যেমন কিছু প্রতিষ্ঠান ITU, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এই প্রতিষ্ঠানটা কি করে, বিভিন্ন ধরনের প্রযুক্তির জন্য বিভিন্ন ধরনের ব্যান্ড সরবরাহ করে থাকে। আর একটা প্রতিষ্ঠান রয়েছে যেমন IEEE, তোমরা অনেকেই এই টার্মটির সঙ্গে জড়িত আছো বা জানো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ITU এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। IEEE এর পূর্ণরূপ হলো ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এটা একটা আমেরিকান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার কাজ হলো বিভিন্ন রিসার্চগুলো পরীক্ষা করে দেখা। অর্থাৎ কোনো মানুষ যদি বা কোনো গবেষক কোনো বিষয় রিসার্চ করে, তাহলে এই প্রতিষ্ঠানে নিবন্ধন করতে হয়। এরা তখন কি করে, ওই রিসার্চটাকে পর্যবেক্ষণ করার পরে তারা একটা সুনির্দিষ্ট মান দিয়ে থাকে। তারা দিয়ে থাকে ওই প্রযুক্তিটার, যেমন একটা ব্যান্ড নির্ধারণ করতে পারে, তারপরে স্পিড, তারপর একটা মান দেওয়া, এই কাজগুলো আসলে করে থাকে। তাহলে দেখো, তাহলে ব্যান্ডটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আরেকটু ডিটেলস আমরা বোঝার চেষ্টা করি যে ব্লুটুথের ব্যান্ড হলো 2.4 গিগাহার্টজ। আচ্ছা, তো ব্যান্ড এখানে অনেক বেশি দেখছি। এটা যেমন এটাকে যদি আমরা হার্টজে রূপান্তর করি, তাহলে কত হয়, 10⁹ হার্টজ, তাই না? এত হার্টজ, তার মানে অনেক বড় রেঞ্জের একটা ফ্রিকোয়েন্সি।
আচ্ছা, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে অনেক সুবিধা রয়েছে। আচ্ছা, তোমাদের মাথায় তার আগে একটা কোশ্চিন আসতে পারে যে এই যে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন যে মিডিয়াগুলো রয়েছে বা বিভিন্ন যে প্রযুক্তিগুলো রয়েছে, সমস্ত প্রযুক্তিগুলো যদি একই ধরনের ব্যান্ড ইউজ করত তাহলে কি কোনো সমস্যা হতো? অবশ্যই সমস্যা হতো। যদি সবাই, যেমন যত রেডিও চ্যানেলগুলো রয়েছে, যত টিভি চ্যানেলগুলো রয়েছে, সবাই যদি একই ধরনের ফ্রিকোয়েন্সি ইউজ করত বা ব্যান্ড ইউজ করত তাহলে আমাদের ডেটা পলিউশনটা বেড়ে যেত। তারপরে ইন্টারফারেন্স হতো, অর্থাৎ এই সিগন্যালগুলো যাওয়ার পথে মারামারি শুরু করে দিত, যার ফলে সংঘর্ষের কারণে ডেটা পলিউশন বেড়ে যেত, তার ইন্টারফারেন্সটা অনেক বেশি হয়ে যেত, যার ফলে সিগন্যাল ট্রান্সমিশন লসটা অনেক বেড়ে যেত। বাট ব্যান্ডউইথ আলাদা করে ব্যবহার করার কারণে একটা সুবিধা হয়েছে। কি সুবিধা একটু আমরা চিন্তা করি। মনে করো এটা একটা বড় ব্যান্ডের রাস্তা, বড় ওয়াইডের। তো একটা বড় রাস্তা হলে সুবিধা কি হয়, এই রাস্তাটাকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন পারপাসে ইউজ করতে পারি। যেমন আমরা এই অংশটুকু ইউজ করব, মনে করো যে এটা আমরা মানুষ চলাচলের রাস্তা হিসেবে আমরা পায়ে হেঁটে চলাচলের জন্য আমরা এই রাস্তাটুকু নির্ধারণ করলাম, এটা কি হাঁটার জন্য এই অংশটুকু। তারপরে মনে করো এই অংশটুকু আমরা মনে করো যে এখানে সিএনজি চালানোর জন্য ব্যবহার করা হলো। এবার মনে করো এই অংশটুকু মনে করো যে যে প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে, কার গাড়ি, সেগুলো যাতায়াত করবে। এরপরে এখানে মনে করো যে এই পথে মনে করো যে বাসগুলো রয়েছে বা ভারী যানবাহনগুলো রয়েছে, সেগুলো যাতায়াত করবে। তাহলে কি হলো দেখো, আলাদা রাস্তায় আলাদা আলাদা ভাবে এই যানবাহনগুলো চলাচল করবে, যার ফলে কারোর সাথে কোনো কলিশন হবে না, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক কমে যাবে। ঠিক যখন এই যে প্রত্যেকটা যে চ্যানেল বা যে ইয়াগুলো রয়েছে, যেমন টিভি চ্যানেল বা আমরা রেডিও চ্যানেলের কথা বলতে পারি, তো এগুলো আলাদা আলাদা ব্যবহার করার কারণে কোনো কলিশন হয় না, যার ফলে ইন্টারফারেন্সটা হয় না, সিগন্যাল ট্রান্সমিশন লস অনেক কম হয়। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ব্যান্ড অর্থাৎ ব্লুটুথের ব্যান্ড 2.4 গিগাহার্টজ, অর্থাৎ এই রেঞ্জে ফ্রিকোয়েন্সিতে কি করে ব্লুটুথ কাজ করে থাকে। এরপরে আচ্ছা, এর ডেটা ট্রান্সমিশন রেট হলো 1 Mbps, অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড। এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.15 বা 15.1। তো ব্লুটুথের অর্থাৎ IEEE যে প্রতিষ্ঠানটা রয়েছে তার দেওয়া একটা মান হলো কত, IEEE 802.15.1। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা হয় তার নাম হলো পিকোনেট। তো পিকোনেট একটু চিত্রের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো পিকোনেটে যে বিষয়টা, এখানে দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবা যে এখানে 8টা কম্পিউটার রয়েছে, তো বা 8টা নোড রয়েছে। এই 8টা নোডের মধ্যে দেখো 7টা নোড মাঝখানের একটা নোডের সাথে সংযুক্ত রয়েছে। এই যে 7টা নোড সংযুক্ত রয়েছে, সেই 7টা নোডকে বলা হয় স্ল্যাব নোড বা দাস নোড বা সেকেন্ডারি স্টেশন। আর যে কম্পিউটারের সাথে সংযুক্ত রয়েছে বা যে নোডের সাথে সংযুক্ত রয়েছে সেই নোডটাকে বলা হয় মাস্টার নোড অথবা প্রাইমারি স্টেশন। তাহলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে কি করে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে বলা হয় পিকোনেট। আর একটা পিকোনেটে কয়টা নোড থাকে, 8টি নোড থাকতে পারে। এর মধ্যে একটি হলো মাস্টার নোড আর বাকি 7টি হলো স্ল্যাব নোড। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও ব্লুটুথ এই যে প্রযুক্তির মাধ্যমে যে পিকোনেটটা তৈরি করা হয়, সেই পিকোনেটে 255টি নোডও থাকতে পারে, কিন্তু এখানে মাত্র 7টি নোড সক্রিয় থাকবে, বাকি সবগুলো নিষ্ক্রিয় থাকবে।
আচ্ছা, এরপরে দেখো পাশাপাশি দুই বা ততোধিক পিকোনেটের সমষ্টিকে স্ক্যাটার নেট বলে। তাহলে আমরা একটু আগে দেখলাম কি পিকোনেট, আর এই পিকোনেটটাকে যখন আমরা একসাথে সংযুক্ত করে দিব তখন সেটাকে বলা হয় স্ক্যাটার নেট। আচ্ছা, যে ডাশ নোডের মাধ্যমে দুটি পিকোনেট সংযুক্ত হয় তাকে বলা হয় সেতু বন্ধন বা ব্রিজ। অর্থাৎ দেখো তোমরা এখানে স্লাইডে লক্ষ্য করলে এখানে দুইটা পিকোনেট দেখতে পাচ্ছ, পিকোনেট 1 এবং পিকোনেট 2। আচ্ছা, জায়গা স্বল্পতার জন্য আসলে সবগুলো নোড এখানে দেখানো হয়নি, তবে চিত্রের দিকে লক্ষ্য করলে দেখবা বেগুনি কালার যেটা আছে সেটা হলো স্ল্যাব নোড এবং হলুদ কালারে যেটা আছে সেটা হলো মাস্টার নোড। এই দুইটা নোডকে একসাথে সংযুক্ত করে তৈরি করা হয়েছে স্ক্যাটার নেট। তোমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখো মাঝে দুইটা মাস্টার নোডকে সংযুক্ত করার জন্য একটা স্ল্যাব নোড ইউজ করা হয়েছে। তাহলে যে স্ল্যাব নোডটা ইউজ করে সংযুক্ত করা হয়েছে সেই নোডটাকে আমরা বলছি ব্রিজ বা সেতু বন্ধন। ব্লুটুথের কিছু সুবিধা রয়েছে, যেমন অল্প দূরত্বে দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহৃত হয়। 3 থেকে 10 মিটারের মধ্যে তারবিহীন ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে, অর্থাৎ এটা খুবই ইজি ইনস্টল করা। ব্লুটুথ এর অসুবিধা 3 মিটারে বেশি দূরত্বে যোগাযোগ করা সম্ভব নয়। ডেটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে কম। মোবাইল ফোনে ব্লুটুথ অপশনটি অন করা থাকলে ব্যাটারি চার্জ খরচ হয়। তোমরা এই বিষয়টি অনেকেই জানো যে ব্লুটুথ মোবাইল ফোনে বা স্মার্টফোনে আমরা যদি অন করে রাখি তাহলে কিন্তু ব্যাটারি চার্জ কমতে থাকে। এখন আমরা দেখব হলো ওয়াইফাই। তো ওয়াইফাইটা হলো কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডালিটি। যে তারবিহীন প্রযুক্তি রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করে এবং ডেটা আদান প্রদান করতে পারে তাকে ওয়াইফাই বলে। তাহলে ওয়াইফাই এর কাজ হলো কি? ইন্টারনেট সংযোগ সরবরাহ করা। কাদেরকে? বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসকে, যেমন স্মার্টফোন, পিডিএ, ল্যাপটপ, কম্পিউটার, নোটবুক ইত্যাদি। এই সমস্ত ডিভাইসগুলোতে ইন্টারনেট সংযোগ প্রদান করা। আচ্ছা,
সরি ফর সামথিং রং, প্লিজ ডোন্ট মাইন্ড। তো সরি ফর দ্যাট। কোথায় থেকে একটু প্রবলেম হয়েছে তোমরা যদি একটু জানাতে মেসেজ ইনবক্স করো প্লিজ, কোথায় থেকে প্রবলেমটা হয়েছে, এনিওয়ান প্লিজ। আচ্ছা, আমরা পার্থক্যে ছিলাম। স্লাইড শো কর। আচ্ছা, তাহলে দেখো আমাদের বলছিলাম যে নেটওয়ার্ক, ব্লুটুথে নেটওয়ার্ক হলো WPAN, ওয়াইফাই এর ক্ষেত্রে হলো WLAN অর্থাৎ ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হলো WMAN ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা দেখব যে এই যে আমরা পড়লাম ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, এখান থেকে কি কি টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় এসে থাকে আর আমরা কি শিখলাম একটু যাচাই করব। একটি পিকোনেটে মোট কতটি দাস নোড থাকতে পারে? 248টি, 254টি, 255টি হবে, সরি 255টি, ঘ নম্বরে 256টি। তাহলে 18 নম্বর স্লাইড। সরি, ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স আমি আবার একবার রিপিট করি প্লিজ। তো ওয়াইম্যাক্স আমি বলছিলাম যে আমাদের ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটা ত্রুটি ছিল, তা হলো যে আমরা পরিবহন যখন করি অর্থাৎ যানবাহনে যখন চলাচল করি সেক্ষেত্রে আমরা আমাদের ডিভাইসগুলোকে ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখতে পারি না। এই অসুবিধাটা ওভারকাম করার জন্য ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান করা যায় এবং এটা কত 10 থেকে 50 কিলোমিটার এরিয়ার মধ্যে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যায়, যেখানে ওয়াইফাইয়ের ক্ষেত্রে ছিল মাত্র কত 200 মিটারের মতো। তাহলে 200 মিটারের মধ্যে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যেত, বাট ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা যায়। ওয়াইম্যাক্স হলো WMAN ব্যবস্থা এবং এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16। এটা 2 গিগাহার্জ থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। ডেটা ট্রান্সমিশন রেট হলো 60 মেগাবিট পার সেকেন্ড থেকে 1 গিগাবিট পার সেকেন্ড। এর কাভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে এবং ওয়াইম্যাক্স প্রযুক্তিতে যে বেজ স্টেশনটা ব্যবহার করা হয় সেই বেজ স্টেশনের মাধ্যমে বিশাল ভৌগোলিক এলাকায় হাজার হাজার ব্যবহারকারীকে ওয়্যারলেস সুবিধা দেওয়া যায়। ওয়াইম্যাক্সের প্রধানত দুইটি অংশ থাকে, একটি হলো ওয়াইম্যাক্স বেজ স্টেশন, অপরটি হলো ওয়াইম্যাক্স রিসিভার। ওয়াইম্যাক্স বেজ স্টেশন দুইটা টাওয়ার থাকে, একটি হলো ইনডোর, অপরটি হলো আউটডোর। একটি বেজ স্টেশন টাওয়ারের মাধ্যমে 50 কিলোমিটার থেকে শুরু করে 80 কিলোমিটার এলাকা জুড়ে ইন্টারনেট সেবা প্রদান করা যায়। ওয়াইম্যাক্সটা হলো ওয়াইম্যাক্স রিসিভার, এটি হলো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে। যেমন আমরা যে বাংলা লায়ন এর কথা যদি বলি তাহলে এটা তোমার পিসিতে লাগানো থাকে বা তোমার ল্যাপটপে লাগানো থাকে এবং এটা যে কোনো জায়গায় তুমি বহন করতে পারো, কারণ এটা ওয়্যারলেস। যে কোনো জায়গায় নিয়ে তুমি কি করতে পারো, কম্পিউটারের সাথে কানেক্টেড করে ওই কম্পিউটার থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারো। এরপরে দেখো, এরপরে স্লাইড প্লিজ। আচ্ছা, ওয়াইম্যাক্স রিসিভারে একটি অ্যান্টেনা থাকে এবং এটি ওয়্যারলেস নির্ভর হওয়ায় আমরা সহজে পরিবহন করতে পারি। তো ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য দেখো, বিভিন্ন দৃষ্টি
ভঙ্গি থেকে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। যেমন স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহার করে IEEE 802.15, ওয়াইফাই ব্যবহার করে IEEE 802.11, ওয়াইম্যাক্স ব্যবহার করে IEEE 802.16, ফ্রিকোয়েন্সি ব্যবহার করে 2.45 গিগাহার্জ, ওয়াইফাই এর ক্ষেত্রে ব্যবহার করে 2.4 থেকে 5 গিগাহার্জ, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 2 থেকে 66 গিগাহার্জ। স্পিড হলো ব্লুটুথের ক্ষেত্রে স্পিড হলো 0.72 থেকে 25 মেগাবিট পার সেকেন্ড, ওয়াইফাই এর ক্ষেত্রে 11 থেকে 200 মেগাবিট পার সেকেন্ড, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 1 থেকে 1000 মেগাবিট পার সেকেন্ড। রেঞ্জ হলো 3 থেকে 10 মিটার, ওয়াইফাই এর ক্ষেত্রে 50 থেকে 200 মিটার এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 10 থেকে 50 কিলোমিটার। নেটওয়ার্ক ব্লুটুথ ব্যবহার করে WPAN অর্থাৎ ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইফাই ব্যবহার করে WLAN ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইম্যাক্স ব্যবহার করে WMAN ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা এই ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট থেকে যা শিখলাম একটু যাচাই করব। একটি পিকোনেটে মোট কতটি দাস নোড থাকতে পারে? ক নম্বরে হলো 248টি, খ নম্বরে হলো 254টি, গ নম্বরে হলো 255টি, খ নম্বরে হলো 256টি। আমাদের সঠিক উত্তরটি হবে গ, 255টি। সরি, আমার গ নম্বরের তথ্যটা একটু ভুল হয়েছে, এখানে 2255 হবে না, এখানে হবে 255। ওয়াইফাই হলো ওয়্যারলেস ল্যান, খ নম্বরে ওয়্যারলেস ম্যান, গ নম্বরে ওয়্যারলেস প্যান, ঘ নম্বরে ওয়্যারলেস ওয়ান। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ওয়্যারলেস ল্যান। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপর হলো ওয়ান, আচ্ছা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে দেখো এটার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে খ নম্বর, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবার তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক প্রশ্ন রেখে যাচ্ছি, তোমরা বাসায় এগুলো সলভ করবে। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কি, ব্লুটুথ কি, হটস্পট কি, ওয়াইফাই কি? এগুলো অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন, এগুলো তোমরা বাসায় সলভ করবে। এছাড়াও তোমাদের জন্য কিছু অনুধাবনমূলক কোশ্চিন রাখছি, এগুলোও তোমরা বাসায় সলভ করবে। স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা করো। পাসওয়ার্ড এর প্রয়োজন, এখানে ওয়াইফাই এ পাসওয়ার্ডের প্রয়োজন হয় ব্যাখ্যা করো। ওয়াইফাই এ পাসওয়ার্ডের প্রয়োজন হয় ব্যাখ্যা করো। IEEE 802.15 বিষয়টি কি বুঝিয়ে লেখো। অর্থাৎ এই IEEE 802.15 দ্বারা কোন প্রযুক্তিকে বোঝায় এটা লিখতে হবে। ওয়াইফাইকে কেন লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো তোমরা বাসায় সমাধান করবে। তোমাদের জন্য একটা সৃজনশীল কোশ্চেন রেখে যাচ্ছি, তোমরা বাসায় এটাও সলিউশন করবে। যেমন আমি একটু পড়ে দিচ্ছি। সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন। আমি আরেকবার পড়ছি। সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত কিছু ছবি IEEE 802.15 স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকলের মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন। পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলে প্রেরণ করেন। প্রশ্ন হলো ক নম্বর হটস্পট কি? তোমরা আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো তাহলে আশা করি তোমরা এই কোশ্চেনটির অ্যান্সার করতে পারবে। ওয়াইফাই এর পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। গ নম্বরে উদ্দীপকে উল্লেখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। অর্থাৎ মোহন এই যে তার ক্যামেরায় ধারণকৃত কিছু ছবি যে স্ট্যান্ডার্ড ব্যবহার করে ল্যাপটপে স্থানান্তর করেছে, সেই স্ট্যান্ডার্ডটা কোন প্রযুক্তিকে নির্দেশ করে সেই প্রযুক্তিটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করো, আমি ইনশাল্লাহ সমাধান করব। এরপরে হলো ক্লাবের অন্যান্য সদস্যদের নিকট ছবি প্রেরণে ব্যবহৃত হটস্পটের সাথে ওয়াইম্যাক্সের তুলনা করো। অর্থাৎ
এই যে শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে ছবি প্রেরণ করেছে, তাই না? তাহলে এই যে শেয়ার ইট কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ওয়াইম্যাক্স এর সাথে তার ডিফারেন্টটা কি বা পার্থক্যটা কি সেটা আলোচনা করতে হবে। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে হোমওয়ার্কগুলো করে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইমেল বা মেসেঞ্জারে ইনবক্স করে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি আশা করি আমি যতটুকু পারি তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, তোমাদের সাউন্ড প্রবলেম যে কয়টা স্লাইডে হয়েছে সেই কয়টা স্লাইড নাম্বারিং করে আমাকে ইনবক্স করো, তাহলে আমি ওই 3টা স্লাইড বা যে কয়টা স্লাইডে সমস্যা হয়েছে সেই কয়টা স্লাইড আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।